আপনি কেন আমায় ভালোবাসলেন না? কেন আমার হলেন না? কেন আপনার ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত করছেন আমায়? সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি নিঃশব্দে হেসে উঠল। হোয়াইট শার্ট সাথে ব্ল্যাক কোট পরে দাঁড়িয়ে আছে এক যুবক, যার দৃষ্টি অদূরে কনক্রিটের তৈরি বিল্ডিংয়ের দিকে। বয়স সম্ভবত 30-31 হবে, উচ্চতা 5 ফুট 7, 8 ইঞ্চি হতে পারে। মাত্র কোথাও থেকে ফিরছিল সে। তখনই প্রভা এগিয়ে এসে কথাগুলো বলতে শুরু করে। জানতে চায় তাকে অবজ্ঞা করার কারণ। প্রভা এখনও আকাঙ্ক্ষাকৃত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে সামনের পুরুষটির পানে। চোখের কোণে জল ছিকছিক করছে, গড়িয়ে পড়ছে অনবরত কার্নিশ বেয়ে। যুবকটি প্যান্টের পকেট থেকে হাত বাহির করে এগিয়ে আসে খানিকটা, দাঁড়ায় ঠিক প্রভার সামনাসামনি। তার অশ্রুমাখা চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার যোগ্য নই প্রভা। আমার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই। যার জন্য তুমি ছিলে সে চলে গেছে বহু দূরে। তুমি কি করবে তপ্ত মরুর বুকে এসে? পৃথিবীর সব সম্পর্কে কি ভালোবাসা তৈরি হয়? আমাদের সম্পর্ক না হয় আবার অপরিচিত থেকে শুরু হবে। ধীরে ধীরে প্রেমে পড়ব, দুহাতে ধরে নতুন করে পথ চলতে শিখব। তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টি হয়ে ঝরব। বিবর প্যান্টের পকেট থেকে হাত বাহির করে বুকের সামনে বাজ করল। অতঃপর প্রভার দিকে তাকালো। চোখের কার্নিশ বেয়ে জল উপচে পড়ছে। মায়াবী চোখে বিষাদ সমুদ্র দেখেও তার মন গলল না, বরং ফিচেল হেসে বলল, জীবনে কোনো সিনেমা নয় প্রভা, যেখানে ডায়লগ বললে সব কিছু সুন্দর হবে। এটা বাস্তব, যেখানে আমি আসমান তুমি জমিন। তোমার সকল কথা একসময় আমারও রঙিন মনে হতো, তবে আজ সব রঙহীন ও অবাস্তব মনে হচ্ছে। তোমাকে বসন্তের ফুলের বাগানে মানায়, কোনো শুকিয়ে যাওয়া নদীতে নয়। তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টি শুষে নেবে নিমিষেই, কিছুই বাকি থাকবে না। প্রভা দমল না, অশ্রুসিক্ত চোখ মুছে নিয়ে প্রত্যুত্তর করলো, জীবনী থেকেই তো সিনেমা তৈরি হয়। আপনার আসমানে না হয় আমায় একটু জায়গা দিন। খুব বেশি ভালোবাসতে হবে না, শুধু স্বামী হিসেবে পাশে থাকলেই চলবে। সব সিনেমার সমাপ্তি হয় না সুন্দর প্রভা। আমাদের জীবনের গল্প ভেবে নিয়ে অসমাপ্ত কাহিনী। এসব ভালোবাসার প্রতি বিশ্বাস এবং আগ্রহ কোনোটাই আর নেই। বিয়ে নামক পবিত্র জিনিসও আজ অনীহা এসেছে। এই অনীহা ঘৃণা তোমার মতো কোনো একটা নারীই সৃষ্টি করেছে। তুমি ভালো মেয়ে, আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। আমার ভালো কাউকে চাই না, শুধু আপনি হলেই হবে। এটা জীবন প্রভা, সিনেমা নয়। প্রভার অনুরোধ, আকাঙ্ক্ষা, চোখের জল সব কিছু মারিয়ে বিবর পা বাড়ালো সামনের দিকে। প্রভা হাত বাড়িয়ে আটকাতে চাইল, কিন্তু সে ধরার আগেই দূরে চলে গেল। ঠিক যেভাবে সে জীবনের গল্পে তাকে হারিয়েছে। মনে পড়ল আগের দিনের কথা। বিবরকে সে ছোট থেকে চিনত। পাশাপাশি বিল্ডিংয়ে তারা থাকতো, একসাথে দুটো বাড়ি। একটির নাম সুখকুঞ্জ, আরেকটি শৌখিনতা নিয়ে। একসাথে বহু বছর থাকায় দুই পরিবারের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। সে কারণে প্রভা ওই বাড়িতে আসা যাওয়ার লেগেই থাকতো। বিবরের বোনের সঙ্গে বেশ মিল ছিল। সমবয়সী হওয়াতে একসাথে গল্প করত, আড্ডা দিত। আরও কত কাজিন ছিল, তাদের সাথে আনন্দ করত। হঠাৎ কোনো এক গ্রীষ্মে প্রভার হৃদয়ে বসন্তের জ্বর উঠল। আশপাশ রঙিন মনে হতে শুরু করলো। সদ্য কলেজে পড়ুয়া তাগড়া যুবক বিবরের প্রেমে পড়ল তার কিশোরী মন। বলতে পারিনি ভয়ে, তখন সবে স্কুল পেরিয়ে সবে কলেজে পা রেখেছে। আবেগী মন তখন সারাদিন বিবরকে নিয়ে ভাবত, কল্পনা করত কত শত। পাশের বিল্ডিংয়ে থাকার কারণে রোজ দেখতে পেত, ঘন ঘন ও বাড়ি যেত। তবে বিবরের সঙ্গে খুব একটা কথা হতো না, কেবল দূর থেকে তাকিয়ে থাকতো। বছর পেরিয়ে গেলে একদিন গোপনে শুনতে পেল বিবরের সঙ্গে তার বিয়ে ঠিক করবে। এই সিদ্ধান্ত দুই পরিবারেরই। সেদিনটা ছিল প্রভার জীবনের সবচেয়ে আনন্দের দিন। কিশোরী কালের ভালো লাগা বয়সন্ধির ভালোবাসাকে নিজের করে পাবে, এর আনন্দের আর কী বা হতে পারে। কিন্তু প্রভার এই আনন্দ বেশি সময় থাকলো না। ঠিক 2 দিন পর, 3 দিনের মাথায় বিবর বিয়ে করে নিয়ে হাজির হয়। পরীর মতো সুন্দর বউ। সে না দেখলেও সকলের কাছে বর্ণনা শুনেছে। নতুন বউ দেখতে যখন সবাই ভিড় জমালো, তখন প্রভা বন্ধ দরজার আড়ালে উন্মাদের মতো কাঁদত। কারো সুখের দিন আসে, কারো দুঃখে দিন পেরিয়ে যেতে থাকে। এভাবে সময় পেরোয় প্রভা নিজেকে ঘরবন্দি করে, কারোর সাথে কথা বলাও বন্ধ করে। তার বাবা মা প্রথমে না বুঝলেও পরে ঠিকই আসল কারণ বুঝতে পারলো। অস্বাভাবিক জীবন নিয়ে প্রভা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গেল।
সতে বলেও সেখান থেকে ফিরিয়ে আনতে পারছিল না। কলেজ শেষ করে অ্যাডমিশন দিতে পারেনি সে। পড়াশোনায় 1 বছর পিছিয়ে গেল। বিবরের বিয়ের কিছু মাস পর শুনতে পাই বিবর বাবা হবে। চোখের সামনে তার উচ্ছ্বাস দেখল প্রভা, যে মানুষটার হাসিতে একদিন হাসত, আর সেই মানুষটা আনন্দে কাঁদছে। সে চোখের সামনে এসব দেখতে না পেরে প্রভাত চট্টগ্রাম তার মামা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমিন সাহেব না মানলেও মেয়ের অবস্থা দেখে রাজি হয়। সঙ্গে প্রিমাকেও পাঠায়। প্রভা যাওয়ার আগে এও বলে যায় ওই বাড়ির খবর যেন তার কানে আর না যায়। ডাকার মুখও আর হবে না সে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে বছরের ভর্তি পরীক্ষায় টিকে যায়। তখন থেকে চট্টগ্রাম থাকতে শুরু করে। তারপর দীর্ঘ 3 বছর পর ঢাকা ফিরে পাবে। চিরচেনা শহর হঠাৎ তাকে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে ঢাকায় ফিরে সকলের সঙ্গে ভাব বিনিময় করে ঘরে আসে। হুট করে আবারও সেই মানুষটার কথা মনে জাগে। প্রভা নিজেকে সাজায়, তাকায় ঘরের এক কোণের প্রিয় ব্যালকনির দিকে। কত স্মৃতি আর কত আবেগ জড়িয়ে আছে সেখানে। অতঃপর ধীরে ধীরে এগিয়ে যায় সেই ব্যালকনির দিকে। স্থির হয়ে দাঁড়াতে চোখ পড়ল পাশের ব্যালকনিতে। আবারও সেই চিরচেনা মানুষটার দেখা মিলল। চেনা মানুষের অচেনা রূপ দেখে আঁতকে উঠল প্রভা। সুদর্শন মানুষের চেহারায় একই হাল হয়েছে, যেন সে চিনতে পারল না বিবরকে। একই সেই বিবর যাকে দেখে শত মেয়ে ক্রাশ খেত। শরীর কেমন রোগা হয়ে গেছে, ঠোঁটে সিগারেট সেপে টেনে যাচ্ছে দিক বেদিক বলে, মাথার চুল উস্কো খুস্কো, শেভ করেনি কতদিন। গোছানো পুরুষটিকে অগোছানো দেখে অবিশ্বাস্য লাগে। কিছুতেই যেন হিসাব মিলাতে পারছে না। প্রভাব পরে খোঁজ নিয়ে জানতে পারলে বিবরীর স্ত্রী নিশাত তাকে ছেড়ে চলে গেছে 2 বছর আগে। বিয়েও করেছে অন্যত্রে। ভালোবাসা তার কাছে ছিল কেবল ছেলে খেলা। যে বাচ্চার কথা শুনেছিল সেটাও নাকি নষ্ট হয়ে গেছিল জন্ম দেওয়ার 5 মাস আগে। তারপর থেকে বিবর নিজেকে তারই মতো ঘরবন্দি করে ফেলেছিল। না খাওয়া ভুলে আড়ালে কাঁদত। ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা কেবল সে বুঝে। তাই হয়তো বিবরের যন্ত্রণা আবারও তার হৃদয় নাড়িয়ে দিল। প্রভা আসার কিছুদিন পর সকলে মিলে আবারও গুঞ্জন তুলল প্রভার সঙ্গে বিবরের বিয়ে দিবে। আমিন রহমান রাজি না হতে চাইলেও মেয়ের জেদ আর আত্মীয়তার সম্পর্কের জন্য রাজি হয়। তিনি মূলত এই বয়ে প্রভাকে এতদিন ঢাকায় আসতে বলেনি এবং ও বাড়ির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে বলেছিল। 2-1 কথা বললেও বিবরের কাহিনী বলতে নিষেধ করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। বিবর খারাপ ছেলে নয়, কিন্তু একরোখা, যা বলে তাই করবে। কথার নড়চড় পছন্দ করে না সে। তার মতো মানুষকে ছেড়ে যে গেছে সে পৃথিবীর সবচেয়ে বোকা নারী। প্রভার মনে আবারও সে আগের ভালোবাসা জেগে উঠল। মানুষটাকে পাওয়ার লোভ হলে সব কিছু ভুলে সে বিয়েতে রাজি হলো। কিন্তু বাদ সাধলে বিবর সে নিজেই। সে বিয়ে করতে চায় না। তার এক কথা, তার অভিশপ্ত জীবনে আর কাউকে জড়াতে চায় না। সে থেকে প্রভাত চেষ্টা করেও বিবরের মন গলাতে পারেনি। মাস কেটে গেলেও নীরবতার মধ্যে আনাগোনায় সে 2য় বর্ষের পরীক্ষা দিয়ে বেড়াতে এসেছিল চেনা শহরে বর্তমান। প্রভা এখনও সেখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। হাঁটু গেড়ে বসে পড়েছে সেখানে, জল ভরা চোখে অস্পষ্ট এখনও বিবরকে নজরে পড়ছে। একসময় সে মিলিয়ে গেল প্রভার আর্তনাদ। কেউ শুনল না, কেউ বোঝার চেষ্টা করল না, কেউ দেখল না তার চোখের জল, বুকের ভেতরে জমে থাকা হাহাকার। কারো মন খুলল না। রাস্তা চোখের জলে ভিজে উঠল সামান্য। দুপুর হওয়াতে এদিকটায় মানুষ কম। বাড়ির বাম পাশের রাস্তা এটা, বলা যায় তারা ছাড়া কেউ আসে না তেমন। প্রভা এবার চারপাশে তাকালেও দূরে একজন তাকিয়েছে। সে উঠে পড়ল, চোখে জল মুছে পা বাড়ালো সামনের পানে। গন্তব্য জানা নেই, শুধু জানে হাঁটতে শুরু করেছে অন্ধকার ঘরে। আলো জ্বলে উঠল, সুইচ বোর্ড চেপে ফ্যানও চালালো। এই ঘরে তেমন কেউ আসে না বললেই চলে, তবে মাঝে মধ্যে সে আসে স্মৃতিচারণ করতে। অথচ এই ঘরে একসময় নিত্যদিনের আসা যাওয়া। প্রচুর গরম পড়েছে। ধুলো মাখা ঘরে ফ্যান ছাড়লো, উড়ল ধুলো। আলো জ্বালিয়ে বিভোর ঘরের কোণে থাকা একটি ফটো ফ্রেম হাতে নিল। দুটো হাসি মাখা মুখ জ্বলজ্বল করছে। একটি সে নিজে, আর পাশে তার প্রাক্তন স্ত্রী নিশাত। বিভোর ছবির উপরে হাত বুলালো। আগের মতো চোখের কোণে জল চিকচিক করছে না, কেবল ঘৃণা, কষ্ট আর আফসোস অনুভব হলো। এ আফসোস ভুল মানুষকে ভালোবাসার জন্য, কষ্টটা জীবনে সবচেয়ে বেশি তাকে প্রাধান্য দেওয়ার জন্য, আর ঘৃণা অযোগ্য কাউকে নিয়ে নিজের ভাবার জন্য।
কে জানতো ভালোবাসা নয়, সেটা কেবল ভালোলাগা ছিল, যে ভালোলাগা 2 দিনে পরিবর্তন হয়ে অন্যত্র চলে যাবে। তার মুখশ্রী মুহূর্তে রাগান্বিত রূপ ধারণ করল। বিভোরের চোখ জ্বলে উঠল। না চাইতেও ভেসে উঠল আগের স্মৃতি। চোখের কোনো জল এসে গেল। ভূমিষ্ঠ না হওয়া সন্তান যে পৃথিবীর আলো দেখতে পারেনি, তার কথা ভেবে কান্না পেল। সেই সন্তানকে নিয়ে কত কল্পনা ছিল তার। ঠিক 5 মাসে গিয়ে সব কল্পনা শেষ হয়ে যায় নিমিষেই। প্রথমে নিজেকে কতটা ভেঙেছিল তা কেবল নিজন রাত জানে। বিভোরের চোখের জল গড়িয়ে পড়ছে। ফটোফ্রেমের উপরে পড়ে জলের প্রতিচ্ছবির মানুষ দুটোকে ঘোলাটো দেখাচ্ছে। এই পৃথিবীতে সকলে ভালোবাসার কাঙ্গাল হলেও অনেকে ভালোবাসার যোগ্য হয় না। অযোগ্য জিনিসের প্রতি অনীহা দেখাতে হয়, ভালোবাসা নয়। বিভোর পিছনে তাকালো। দেখল তার ছোট বোন সাবিহা দাঁড়িয়ে আছে। সেই এই কথাটা বলেছে। বিভোর চোখের জল আড়ালে মুছে নিল। ফটো ফ্রেমটা রাখলো আগের স্থানে। তারপর এদিকে চেয়ে বোনের উদ্দেশ্য বলল, ভালোবাসা নেই, যা আছে তা কেবল ঘৃণা আর আফসোস। সাবিহা খানিকটা নিশ্চুপ হয়ে রইল। বিভোর ফটো ফ্রেমটা রাখলো আগের স্থানে। পিছনে সাবিহার দিকে তাকিয়ে শুধালো, কিছু বলবি? আম্মা ডাকছে তোমাকে। বিভোর বিরক্ত হলো, নাক মুখ কুঁচকে ফেলল। আবারও নিশ্চয়ই বিয়ে নিয়ে বলবে? সমস্যা কি ভাই? 2 বছর হয়ে গেছে। আব্বা আম্মার তো চিন্তা হয়। তারা চলে যাওয়ার আগে তোমাকে ভালো দেখতে চায়। তারা কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু বলেনি। ভালোবেসে বিয়ে করেছিলে, সেখানে বাধা না দিয়ে মেনে নিয়েছিল। এখন সে তোমার ভালোবাসা ছেড়ে অন্যতে মগ্ন হয়ে চলে গেলে আমরা কি করতে পারি? ভালোবাসা এবং বন্ধু দুটো চিনতেই ভুল করেছ তুমি। ভুল নিয়ে পড়ে থাকলে জীবন চলবে না। পুরুষ মানুষকে শক্ত থাকতে হয়। ভাঙা তাদের স্বভাব নয়। সকলের জীবনে চলার পথে কাউকে তো প্রয়োজন। আমি ছেড়ে দে সাবিহা, যে ছেলে বাবা মায়ের কথা শুনতে চায় না তাকে জোর করিস না। আমারই ভুল প্রভাকে চাওয়া। নেহাতি সে পছন্দ করে বলে রাজি হয়েছে। আমিন ভাই মেয়ের জন্য মতো দিয়েছে, কিন্তু কে জানতো ছেলে বেঁকে বসবে। সারা জীবন একজনকে নিয়ে থাকুক, আমরা মরে গেলে শান্তি পাবে, কেউ কিছু বলবে না। মা। বিভোরের কথার পরোয়া না করে বিনিতা বেগম চলে গেলেন। সে কেবল তাকিয়ে রইল। একটু পর সাবিহাও পা বাড়ালো। বিভোর দাঁড়িয়ে রইল একটু। মুঠোয় শক্ত করে চেপে ধরল নিজের চুল। উম্মাদের মতো করতে লাগল। ছুঁড়ে মারল ঘরের সমস্ত জিনিস। কাচের ফুলদানি মেঝেতে ছিটিয়ে আছে। একসময় ক্লান্ত হয়ে বিছানায় বসল সে। তখনই ফোন বেজে উঠল। আশেপাশে তাকিয়ে নিজের পকেট হতে ফোনটা বাহির করল। স্ক্রিনে জলজল করছে পরিচিত নাম আহান। রিসিভ করে কানে চাপল। হ্যালো বল, খবর কি? জানতে পেরেছিস কিছু? ওই নামের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ঠিক আছে, আমি রাখছি। পুরো খবর নিয়ে জানাবি। আর হ্যাঁ, বাড়ি আসবি কবে? ওকে, আমি অপেক্ষায় থাকব। বিভোর ফোন কাটল। তাকালো ফোনের স্ক্রিনে। মনে একটা সন্দেহ দানা বেঁধেছে গত কয়েক মাস থেকে। কিন্তু কি কারণে তা বুঝতে পারছে না সে। চিন্তিত মুখে বেকনিতে এসে দাঁড়ালো। নজর পড়ল পাশের বিল্ডিংয়ের সোজাসুজি ঘরটার দিকে। মনে পড়ল দুপুরের ঘটনা। দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো ভেতর থেকে। বিভোর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রভা ম্যাচিউর মেয়ে, ভালো মন্দ বুঝে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে অনেকে অবুঝ হয়ে যায়, ভুলে যায় তার বয়স, হারিয়ে যায় বুঝার ক্ষমতা। কেবল রয় ভালোবাসার মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা। বিভোর তা বুঝে, কিন্তু কি করবে সে? ভালোবাসতে না পারলে, বিয়ে করে সুখে না রাখতে পারলে একজনের জীবন কেন নষ্ট করবে? এই ভাবনা তাকে আটকে রেখেছে। তার উপর সে বাউন্ডুলে বেকার করে না কোনো চাকরি। পৈতৃক সম্পত্তির অভাব নেই। বিজনেস আছে, কিন্তু নিজের অর্জনের নয়। আগে একটা নিজের উদ্যোগে বিজনেস শুরু করেছিল। খুব তাড়াতাড়ি সফল হচ্ছিল, কিন্তু হুট করে মাঝে নিষাদ চলে যাওয়াতে সবটা থমকে যায়। মালিকহীন বিজনেস লসের জলে ভেসে যায়, বন্ধ হয় সব। তারপর ঘরকুনো বাবার টাকায় খায়, পকেট খরচ অবশ্য নিজের কিছু টাকা ব্যাংকে আছে, তা দিয়ে চালায়। সকলে মুভ অন করতে বললেও পারেনি। মাঝে মধ্যে ভাবে সে, আচ্ছা, পৃথিবীতে পাগল প্রেমিক কি কেবল আমিই আছি? ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবেসে নিজে আজ নিঃস্ব হয়েছি। সেই নিঃস্ব জীবনে কাউকে জড়িয়ে দিব কি? সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। ব্যস্ত শহরে কোলাহল ভেসে আসছে। বসার ঘরে হঠাৎ চেঁচামেচি শুরু হলো। অনেকের কণ্ঠ শুনতে পেল। বিভোর তখন সিগারেট টানতে ব্যস্ত। অসময়ে চেঁচামেচিতে সে একটু বিরক্ত হলো। কিন্তু যখন কারো কান্নার স্বর শুনতে পেল, তখন ভ্রু কুঁচকে আসলো। ভাবনায় কপালে ভাঁজ পড়ল। সিগারেটের ধোঁয়া আকাশ পানে ছেড়ে সিগারেটটা পায়ের তলায় পিষে ঘর থেকে বেরিয়ে আসলো। উপর থেকে দেখতে পেল ওই বাড়ির সকলে। কিন্তু এখানে কেন? প্রভার বাবা, চাচা, বোন সকলে এসেছে। প্রভার মা পামেলা বেগম কাঁদছেন।
বিভোরের হঠাৎ বুক ধুক করে উঠল। অজানা আশঙ্কায় দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে, আন্টি কাঁদছেন কেন? প্রভা সেই দুপুরে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। বাবা কল দিলে নাম্বার বন্ধ বলছে। সকলে আশেপাশে খুঁজেছে কিন্তু পায়নি। এদিকে রাত নেমে এসেছে। শহরে এই রাত কিছু না, কিন্তু হঠাৎ গেল কোথায়? কাউকে কিছু বলেনি। ও তো না বলে কোথাও যায় না। বিভোর চমকে উঠল। মনে শঙ্কা বাসা বাঁধল। দুপুরে তারই সাথে কথা হয়েছিল। তার মানে তখন থেকে ফিরেনি বাসায়। কোনো ভুল ডিসিশন নিবে না তো? এতটুকু ভেবে থমকে গেল বিভোর। জড়ানো কণ্ঠে প্রিমাকে উদ্দেশ্য করে বলল, প্রিমা, প্রভার নাম্বারটা দে। বিভোর নাম্বার নিয়ে চেষ্টা করল, কল নট রিচেবল বলছে। তার চিন্তা বাড়ল। আমিন রহমান ছোট ভাই আসাদকে নিয়ে বেরিয়ে গেল। বিভোর তাড়াতাড়ি ঘরে গেল, তারপরও বেরিয়ে পড়ল। হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো শহরের অলিগলি। এত বড় শহরে মানুষ খুঁজে পাওয়া সহজ নয়। আজ এই মুহূর্তে বিভোরকে উন্মাদ লাগছে। যার দৃষ্টি কেবল প্রভাকে খুঁজে চলেছে। চারদিকে না পেয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল রাস্তার পাশে এক বেঞ্চে। চোখ বন্ধ করল ক্লান্তিতে, পুরো শরীর ঘেমে চিটচিটে হয়ে। হাফ ছেড়ে চোখ খুলল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই উঠে পড়ল। ছুটল সেই গন্তব্যে। একটি ব্রিজের ধারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, যার দৃষ্টি উত্তাল নদীর জলের দিকে। রাস্তা দিয়ে কত শত গাড়ি চলে যাচ্ছে। অনেকে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তাকে নিয়ে কত ভাবনা অনেকের মনে। কেউ একজন নিঃশব্দে মেয়েটির পাশে দাঁড়ালো। মেয়েটি তখনও নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ একজন তার সেই দৃষ্টি লক্ষ্য করল। হয়তো কিছু বুঝতে পারল। ভ্রু কুঁচকে তাকালো। একবার নদীর জল, আরেকবার মেয়েটির দিকে তাকালো। জীবনে ভালোবাসা না পাওয়া মানে সবকিছু শেষ নয়। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করতে, কোনো প্রেমিক পুরুষের জন্য জীবন ত্যাগ করতে নয়। জীবনে ভালোবাসা না পাওয়া মানে সবকিছু শেষ নয়। সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কোনো প্রেমিক পুরুষের জন্য জীবন ত্যাগ করতে নয়। অপরিচিত কণ্ঠ শুনে চমকে তাকালো প্রভা। তার ঠিক ডান পাশে সামান্য দূরে একজন লোক দাঁড়িয়ে আছে, যার দৃষ্টি ব্রিজ থেকে নদীর দিকে। শরীরে ব্ল্যাক হুডি পরা, পা থেকে মাথা পর্যন্ত ঢাকা পোশাকে। মুখে মাস্ক আর চোখে সানগ্লাস, যার কারণে মুখ, চোখ কিছুই দেখা যাচ্ছে না। প্রভার শুষ্ক চোখে জল শুকিয়ে গেছে। সে লোকটির দিকে তাকিয়ে আছে। এই রাস্তায় অপরিচিত মানুষকে কেনই বা এই কথা বলছে? এই গরমে এমন পোশাকই কেনই বা পরেছে? কোনো চোর নয়তো? সামান্য ভয় পেয়ে নড়ে দাঁড়ালো সে। পরপক্ষণেই লোকটির দিকে ভালো করে তাকিয়ে নিজের ভাবনাকে নিজেরই অবিশ্বাস করল। পোশাক দেখে ভদ্রলোক মনে হচ্ছে। প্রভা খানিক আগে করা লোকটির জবাবের প্রত্যুত্তরে বলল, জীবন ত্যাগ করতে দাঁড়াইনি, নদীর জলের দিকে তাকিয়ে দেখছিলাম। কি দেখছিলেন? নদী আর আপনার জীবনের গতিবিধি? প্রভা আরেক দফায় চমকালো। আশ্চর্য হয়ে পলক ফেলে আবারও তাকালো। লোকটি হাসছে। মাস্কের ভেতর হতেও তা টের পাওয়া যাচ্ছে সে। লোকটি আরেকটু দূরে গিয়ে দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো। সেখান থেকে এবার সোজাসুজি প্রভার দিকে তাকালো। প্রভা তাকে দেখতে না পেলেও লোকটি তাকে আফসা আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে। পকেটে হাত রেখে আবারও বলল, আশ্চর্য হওয়ার কিছু নেই। সাইকোলজি নিয়ে না পড়লেও এই বিষয়ে সামান্য ধারণা আছে। আপনার দৃষ্টিতে অনেক কিছু টের পাওয়া যাচ্ছে। আপনি কে, আর কেনই বা আমার সঙ্গে কথা বলছেন? লোকটি এবার শব্দ করে হেসে উঠল। হাসির শব্দটা কেমন যেন লাগলো। ভালো করে শোনার আগেই বন্ধ হলো হাসি। প্রভার আকাঙ্ক্ষকৃত দৃষ্টি লক্ষ্য করে লোকটি পুনরায় বলল, আমি আপনার শুভাকাঙ্ক্ষী ধরতে পারেন। আপনাকে দেখে চিন্তিত মনে হলো তাই এগিয়ে আসলাম। এই ব্যস্ত শহরে শুভাকাঙ্ক্ষী পাওয়া মুশকিল, মিস। প্রভা দৃষ্টি নিচু করে মনে মনে কিছু ভাবতে লাগলো। জোরে গাড়ির হর্নে প্রভা বামে তাকালো। রাস্তার ওপাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কিছুজন দৌড়াদৌড়ি করছে। প্রভা এগিয়ে যেতে নিয়েও ডানে তাকালো। ঠোঁট ফাঁক করলো লোকটিকে কিছু বলার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আশেপাশে কোথায় লোকটি নেই। কোথায় গেল? প্রভার আশ্চর্যতা আরও বাড়ল। সামান্য এগিয়ে গেল। লোকটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে সেও দাঁড়ালো। নজর বুলালো চারপাশে। কোথাও দেখতে পেল না। প্রভা লোকটিকে না পেয়ে ফিরতি পথে আসার জন্য পা বাড়ালো। তখনই চাঁদের আলোয় নজরে পড়ল ব্রিজের উপর সাদা একটা কাগজ ভাঁজ করে রাখা আছে। একটু আগেই প্রভা এখানে হাত রেখেছিল। মুহূর্তে এটা কোথা থেকে আসলো? প্রভা কাগজটা হাতে নিল, সঙ্গে একটা ছোট্ট ফুলও আছে, যে ফুলের নাম অজানা প্রভার কাছে। ফুলটা রেখে চিরকুটটা খুলতে শুরু করল। চিরকুটের ভাঁজ খুলতেই চোখের পলক সামান্য বড় হলো। ভেতরে কিছু লেখা আছে। শব্দগুলো বেশ গোছানো। প্রভা আগ্রহ নিয়ে পড়তে শুরু করল।
নারী নদীর মতোই বহমান। জীবনে কোনো কিছু না পেলে সেটাকে ভেবে আফসোস করতে নেই। পছন্দের জিনিস কিংবা মানুষকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হয়, কিন্তু একা বেহা হতে নয়। কোনো কিছু আপনার ভাগ্যে থাকলে ঠিকই পাবেন। জীবনে ওই পর্যায়ে এগিয়ে যান। যে অবহেলা করবে একদিন সে যেন আফসোস করে। আপনার মুভ অন যেন সকলকে আশ্চর্য করে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুন্দর রাখবেন। ইতি। আপনার শুভাকাঙ্ক্ষী। প্রভা কাগজটা হাতে নিয়ে থমকে আছে। পা জোড়া নড়ছে না, ঠোঁট দিয়েও আর কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। কেবল ভাবছে, কে সে ব্যক্তি? কেনই বা বলল এসব? আর কি করেই বা জানলো আমার মনের ভাবনা? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বিভোর ক্রান্তি পায়ে এগিয়ে গেল বাড়ির দিকে। দুই বাড়ির সকলে নিচে অপেক্ষা করছে। পামেলা বেগম তাকে দেখেই এগিয়ে আসলো। আশেপাশে মানুষ দেখে ধীরে শুধালো। প্রভার খোঁজ পেলে বাবা? তোমার আঙ্কেল ফোন করলো, পায়নি। পুলিশ স্টেশনে 24 ঘন্টা না হলে যাওয়াও যাবে না। মানুষ শুনলে ও মন্দ বলবে। বিভোর কি বলবে খুঁজে পেল না। প্রভা তার সাথে আসেনি, খুঁজে পায়নি সে। উনার চিন্তিত মুখশ্রী বিধ্বস্ত দেখাচ্ছে। চোখে জল শুকিয়ে গেছে। এর মধ্যে প্রিমাও ছুটে আসলো। ভাইয়া বলুন না, আপুকে পেলেন? না, পাইনি। পামেলা বেগম খানিকটা পিছিয়ে গেল। রাত 10টা পেরিয়ে যাচ্ছে। চিন্তা তিরতির করে বাড়ছে। প্রভার মনের অবস্থা নিয়ে তিনি একটু বেশিই চিন্তিত। বিভোরের চোখে মুখেও চিন্তার ছাপ। তার দৃষ্টি সামনে তার মায়ের দিকে। বিনিতা বেগমের অসন্তোষ দৃষ্টি। তার কারণ অজানা নয়। সবকিছু তার জন্য হয়েছে এমনটা উনার চোখই বলছে। আম্মা। পামেলা বেগম সহ সকলে গেইটের দিকে তাকালো। সেখানে রাস্তার পেরিয়ে প্রভা দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে তিনি দৌড়ে গেলেন। প্রভা ততক্ষণে গেইটে পেরিয়ে ভেতরে প্রবেশ করল। মেয়েকে জড়িয়ে কাঁদতে লাগল। জিজ্ঞেস করল, কোথায় ছিলে? প্রভার সেসব উত্তর না দিয়ে হাসল। প্রিমার সহ সকলে এগিয়ে এসেছে তার কাছে। প্রভা মাকে সান্ত্বনা দিয়ে বলছে, আম্মা আমার কিছু হয়নি। কিছু ভালো লাগছিল না, তাই একটু নিজেকে একলা নিয়ে শহর ঘুরলাম। দেখো আমি ঠিক আছি। প্রভা ঠোঁটের কোনো হাসি বজায় রাখল। সবাইকে বুঝালো তার কিছু হয়নি। অথচ আজকে যতটা কেঁদেছে 3 বছর আগে ততটা কেঁদেছিল। তবে আজকের কথা সকলের আড়ালে অজানাই রইল। প্রিমা তখনই প্রশ্ন করল, সে ঠিক আছে, কিন্তু তুমি ফোন বন্ধ করে রেখেছিলে কেন আপু? প্রিমা সহ অনেকের অনেক প্রশ্ন। প্রভা সকলের প্রশ্নের একটাই উত্তর দিল। সকলে তা না চাইতেও মেনে নিল। কেবল বিভোর ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। প্রভা এবার সামনে বিভোরের দিকে তাকালো। দুজনের দৃষ্টি একত্রিত হল। বিভোর মুহূর্তে নজর সরিয়ে নিল। প্রভা নিজেও তার মায়ের দিকে নজর দিল। নানান উত্তর দিয়ে পামেলা বেগম আমির রহমানকে ফোন করে প্রভা এসেছে তা জানালো। এক এক করে সকলে বাড়ির ভেতরে পেল। পামেলা বেগম তার বাবার বাড়ি ফোন করছে এক সাইডে দাঁড়িয়ে। প্রিমা বড় বোনের হাত ধরে দরজার দিকে যেতে লাগল। বড্ড বেশি ভালোবাসে সে প্রভাকে। বড় বোন হিসাবে প্রভার মতো বোন পাওয়া তার কাছে সৌভাগ্যের। চট্টগ্রামে সেও প্রভার সাথে থাকত। নানা বাড়ি থেকে দুজনে কলেজ, ভার্সিটি যেত। পোমা না থাকায় মায়ের মতো যত্ন করে খাওয়াতো প্রভা, অসুস্থ হলে সেবা করত। মায়ের পরে কেউ যদি সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে সেটা বড় বোন। বাড়ির মেইন দরজার কাছে যেতেই পিছন থেকে বিভোর প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে প্রভা? প্রভা আর প্রিমা থেমে গেল। প্রিমা এমনিতে খুব শান্ত, কিন্তু বোনের এই অবস্থা দেখে রেগে গেল। বলল, আপনার না জানলেও চলবে বিভোর ভাই। আপনি বরং ঘরে যান। প্রিমা এক মুহূর্ত দাঁড়ালো। প্রভাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বিভোর এক দৃষ্টিতে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। মাত্রই প্রিমা জোরে বন্ধ করে দিল। সেও একটু বাদে নিজের বাড়ির দিকে অগ্রসর হল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কোনো খোঁজ পেলি? কোথায় আছে তারা? ওহ গুড, আমি ওদের সাথে দেখা করে কথা বলতে চাই। খবর রাখিস কবে আসবে? আমি তাদের আশায় অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি। বিভোর ফোন কাটল। ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। নিজেও শুয়ে পড়ল। মাথায় নিচে হাত গুজে উপরের দিকে তাকালো। ভাবতে লাগলো প্রভার কথা। না চাইতেও মনে পড়ল তার মুখশ্রী। বিভোর বিরক্ত হল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। ধীরে আওড়ালো, প্রেম নামক জিনিস আমার এ জীবনে আর না আসুক। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। কেটে গেছে 2টো দিন। সবকিছু কেমন নিস্তব্ধতায় ঘিরে আছে। নেই কথা, নেই কারো চিল্লাচিল্লি। প্রভা হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে। বিভোরের নাম পর্যন্ত নিচ্ছে না। তবে সেটা কি কেবল সকলের সামনে? আড়ালের খবর কে রাখছে?
প্রভা সন্ধ্যার একটু আগে ছাদে আসলো। প্রিমা একটু মার্কেটে গেছে, তাকেও যেতে বললে যায়নি সে। রঙিন সবকিছু কেমন বিষাদ লাগছে। ছাদে কয়েক প্রকার সবজি গাছ আর দুটো ফুলের গাছ আছে। একটি হাসনাহেনা আরেকটি বেলি। দুটোই পালেমা বেগমের পছন্দের ফুল। আমিন রহমান নিজে লাগিয়েছেন গাছগুলো। বেশ বড় হয়েছে। স্ত্রী পছন্দকে বরাবরই প্রাধান্য দেন তিনি। প্রভা আনমনে আকাশ পানে তাকিয়েছিল। একটি বেলি ফুল তার হাতে। চেপে ধরল নাকে। সঘ্রাণে চোখ বন্ধ করল প্রভা। সেদিন কোথায় ছিল প্রভা? হঠাৎ আচমকা কণ্ঠে চমকে উঠল প্রভা। চোখ খুলে তাকালো তড়িৎ গতিতে। বাম পাশে পাশাপাশি ছাদে দাঁড়িয়ে আছে বিভোর। হাতে সিগারেট, তবে আগুন জ্বালায়নি এখনো। হয়তো সিগারেট টানতে ছাদে এসেছে। প্রভা নাক কুঁচকালো। বলল, আপনার জানার প্রয়োজন আছে? সরি। কেন? তোমায় কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমি কি করব? আমার এ বৃথা জীবনে বসন্ত আসবে না। আসলেও শুধু পাতা ঝরবে। কষ্ট কেউ আমায় দেয়নি। আমি নিজ ইচ্ছেতে কষ্টকে লালন করেছি, চেপে ধরেছি বুকে। তুরিমি অনত্র বিয়ে করে নাও প্রভা। প্রভা তাকালো এবার বিভোরের চোখের দিকে। সে তখন লাইটার জ্বালিয়ে সিগারেটে আগুন দিচ্ছে। এক টান দিয়ে তাকালো। প্রভার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে শুধালো, বুঝতে পারোনি? জি, ধন্যবাদ। আমি জ্বলন্ত আগুনের শিখা প্রভা। এই আগুনে তুমি জ্বলতে পারবে না। প্রভা যেতে নিয়েও ঘুরে তাকালো। জ্বলতে হবে কেন? ইচ্ছে থাকলে শীতলতার পরশ দিয়ে আগুনকে শান্ত করা যায়। আর হ্যাঁ, বিয়ে নিয়ে ভাবার জন্য আমার বাবা, মা এবং আমি আছি। আপনি বরং অন্যত্র দুঃখকে সুখ ভেবে ভালো থাকুক। বিভোর খানিকটা অবাক হলো। এ কি প্রভার কথা? তবে সাথে খুশিও হলো। তার কপালে ভালোবাসা সয় না। নিজেকে দোষারোপ করল। প্রভা ছাদ থেকে নেমে যেতে অগ্রসর হলো। তখনই আবারও সেই অচেনা নাম্বার হতে মেসেজ এলো। জীবনের কঠিন সময়ে নিজেকে শক্ত রাখবেন। যেখানে অবহেলা পাবেন সেখান থেকে পা মারিয়ে চলে আসবেন। প্রভা দরজার কাছে থমকে রইল। ফোনের মেসেজ অপশনে ঢুকে নাম্বার চেক করল আবারও। কিন্তু না, পরিচিত কেউ নয়। প্রভা চিন্তিত হয়ে আবার পেছনে তাকালো। বিভোর একমনে সিগারেট টেনে যাচ্ছে। একটু দূরে পাশের ছাদে কয়েকটা ছেলের সঙ্গে কথা বলছে। প্রভার রাগ লাগলো। বিভোরে মতো ছেলে এক বাজে মেয়ের জন্য অধপতনের দিকে গেছে তা মেনে নিতে পারছে না সে। প্রভাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিভোর হাসল। পুড়ে যাওয়া সিগারেটটা শেষ টান দিয়ে ফেলে দিল ছাদের মেঝেতে। পা দিয়ে মারিয়ে এপাশে এগিয়ে আসলো। প্রভাকে উদ্দেশ্য করে বলল, মানুষ ভুল মানুষকেই বেশি ভালোবাসে প্রভা। আসল ভালোবাসার কদর দিতে জানে না অনেকে। তাই হয়তো সে আমার কদর করেনি আর আমি তোমার। প্রভার হৃৎপিণ্ড ছেদ করে গেল শেষ কথাটা। চোখে জলের ফুয়ারা আসতে চাইল। একটু আগের মেসেজের কথা মনে পড়তেই নিজেকে সামলে নিল। বিভোর পা বাড়ালো সামনের দিকে। আমায় ভালোবাসলে কি হতো বিভোর ভাই? বিভোর থেমে গেল। তবে পিছনে ঘুরল না। কত বছর পর প্রভার মুখে বিভোর ভাই সম্বোধন শুনল। ছোটবেলায় বিভোর ভাই ডাকলেও একসময় শুধু আপনি সম্বোধন করে বলতো। বিভোর পিছনে না ফিরেই উত্তর দিল, তোমায় ভালোবাসলে আমার কষ্ট পাওয়া হতো না। আজ রবিবার। নিত্যদিনের মতো আজকের দিনটাও ব্যস্তময়। কারণ আজ সুখকুঞ্জে তুমুল আয়োজন চলছে। আজ বিকেলে সাবিহার বিয়ের দিন ঠিক করতে আসবে। পাত্র আগে থেকে পছন্দ করা ছিল। সাবিহার নিজেরও পছন্দ ছেলেকে। তাই পছন্দের পরিণতি বিয়ের মাধ্যমে শেষ করবে। আজলান রহমান আর অফিসে যাননি। মেয়ের বিয়ের দিন, তারিখ ঠিক করে, মেহমান বিদায় দিয়ে তারপর রাতে বেরোবে একটা মিটিংয়ে। ছেলে বড় হলেও তার কাজের চাপ থেকে নিস্তার নেই। সে ছেলের বাবা মায়ের দিকে নজরও নেই। দায়িত্বশীল ছেলে হিসাবে দায়িত্ব পালন করার সময়ে নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বিভোরের কথা ভেবে দীর্ঘ শ্বাস ফেললেন তিনি। স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, তোমার দেবদাস ছেলে কোথায়? বোনের বিয়ে দিন ঠিক হবে। সে যেন সকলের মাঝে উপস্থিত থাকে। বিনিতা বেগম রান্না ঘর হতে উত্তর দিল, ঘরেই আছে। আমি বলেছি ওকে থাকতে। তুমি চিন্তা করিও না, বিভোর থাকবে। আজলান রহমান আর কিছু বললেন না। চায়ের কাপ তুলে সবে একটা চুমুক দিলেন। তখনই পাশ থেকে তারই ছোট ভাই আজহার রহমান বলে উঠল, বিভোরের বিয়েটা অত্যন্ত জরুরি ভাইজান। এভাবে চলতে দেওয়া যাবে না। মানুষ শুনলে খারাপ বলে, মুখের সামনে না বললেও আড়ালে বলে। একটা মেয়ের জন্য এমন পরিবর্তন? লোকে হাসে। প্রভা ভালো মেয়ে, সে রাজি হয়েছে, এটা তো সোনার হরিণ পাওয়ার মতো খবর। কিন্তু বিভোরকে রাজি করাতে পারবে কে? আজলান রহমান একটু ভাবলেন। চায়ের কাপে শেষ চুমুক দিয়েই প্রত্যুত্তরে বললেন, সাবিহার বিয়েটা হোক, তারপর দেখছি কি করা যায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর।
প্রভা, এই প্রভা। প্রভা তখন ঘুমে মগ্ন। দুপুরে খাবার খেয়ে ঘুমিয়েছিল। তার পাশে প্রিমা বোনের গলা জড়িয়ে শুয়ে আছে। পা দুটো ছড়িয়ে আছে। পামেলা বেগম সাড়া না পেয়ে ডাকতে ডাকতে ঘরে প্রবেশ করলেন। দুজনকে এমন এলোমেলো ভাবে ঘুমাতে দেখে চিল্লিয়ে বললেন, তোরা দুটিতে উঠে পড়, রেডি নে তাড়াতাড়ি। প্রভা এবার চোখ খুলল। প্রিমা উঠে আড়মোড়া দিয়ে বিরক্তি কণ্ঠে বলল, কি হয়েছে আম্মা, চিল্লাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? না, তবে দুটো হাতি পড়েছে, যারা ঘোড়ার মতো ঘুমায়। প্রিমা সিরিয়ালি নিয়ে চমকিত কণ্ঠে শুধালো, কি বলো সত্যি? কোথায় হাতি? পরক্ষণেই চেতনায় ফিরতেই আবারও বলল, ওয়েট, তুমি কি মজা করছো? হাতি আসলে আবার ঘোড়ার মতো ঘুমাবে কি করে? প্রভা তার কাণ্ডে হেসে ফেলল। কাঁথা সরিয়ে চুলগুলো হাতখোপা করে রাখল। প্রিমাকে বলল, আম্মা, আমাদের হাতি ঘোড়া বলেছে গাধা। এখানে কি পশুর মেলা বসেছে? হাতি, ঘোড়া, গাধা সবই দেখছি আছে। পামেলা বেগম সহ প্রভা ও প্রিমা পিছনে তাকালো। দরজার কাছে সাবিহা আর শান্তা দাঁড়িয়ে আছে। সাবিহার ঠোঁটে হাসি লেপ্টে আছে। দুজনে ভেতরে আসলো। পামেলা বেগম তখনই সাবিহাকে বলে উঠল, কখন থেকে ডাকছি উঠছেই না, তুই এবার নিয়ে যা। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রভা খানিকটা ভাবুক হয়ে জানতে চাইল, কোথায় নিয়ে যেতে বলল আম্মা? কেন জানো না? শান্তার প্রশ্নে প্রভা মাথা নাড়ালো, যার অর্থ সে জানে না। আজ জাবিদ ভাইয়ারা আসবে, আপুর সঙ্গে বিয়ের দিন ঠিক হবে। প্রভা হাসল। সাবিহার কাছে এগিয়ে গেল, তাকে জড়িয়ে ধরল, বলল, সত্যি? আমি তো জানিই না। আমার শুনেও ভালো লাগছে। কংগ্রেস। জি হ্যাঁ সত্যি। এখন চলো বাড়ি, আমাকে সাজিয়ে দিবি। প্রভার হাসি নিভে গেল সামান্য। দোনমনো করে বলল, আমি কেন? সেখানে আমি গেলে কেউ অসন্তোষ হতে পারে। কোনো কথা শুনবো না, তুই চল। কে অসন্তোষ হবে তা দেখে তোর লাভ আছে? আর প্রিমা, তুইও আয়। সাবিহা কোনো কথা না শুনে প্রভার হাত ধরে টেনে নিয়ে গেল। প্রিমাও লাফিয়ে নেমে গলায় ওড়না জড়িয়ে ছুটল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সুখকুঞ্জের ড্রয়িং রুমে মানুষের ঢল। দুই বাড়ির মানুষ সঙ্গে আরও কিছু আত্মীয় স্বজন এসেছে। সব মিলিয়ে হইচই উঠে গেছে। প্রভা ঠিক সাবিহার পাশে বসে আছে। বিয়ের দিন সামনে, শুক্রবারই। সময় নেই বললেই চলে। আজলান রহমান আর কয়টা দিন পিছিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু জাবিদের নেক্সট ইউকে দেশের বাহিরে যেতে হবে কিছু কাজের জন্য। আসতে সময় লাগতে পারে, আবার সকলে চাইছে তাই আর না করেনি। এজন্য তাড়াহুড়ো করা। তিনি আজই কার্ড ছাপাতে দিবেন বলে ভাবলেন। সকলকে তখন খাওয়ায় ব্যস্ত। প্রভার চোখ তখন কাউকে খুঁজছে। সিঁড়ি, এমনকি চারপাশে তাকিয়ে দেখছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে নজরে পড়ছে না। সাবিহা তার দৃষ্টি লক্ষ্য করল। মুচকি হেসে বলল, ভাইয়া বাসায় নেই। প্রভা চমকে তাকালো। সাবিহার দিকে নজর রেখে আমতা 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 করে বলল, আমি তোমার ভাইয়াকে খুঁজিনি। তাছাড়া বোনের বিয়ের দিন ঠিক হলো, সে কেমন ভাই যে উপস্থিত নেই? সাবিহা মন খারাপ করল। গোমরা মুখে আফসোসের সুরে বলল, আব্বু তো রেগে আছে। মানুষজন আছে বলে কিছু বলতে পারছে না। সকলে চলে গেলে নিশ্চিত একটা তুলকালাম হবে। একজনের জন্য কি জীবন থেমে থাকে বলো? তাও এমন একজন যে শুধু ঘৃণার যজ্ঞ। প্রভা অন্যমনস্ক হল। সাবিহার শেষ কথাটুকু কানে পৌঁছালো, কিন্তু উত্তর দিল না। ভাবতে লাগলো অন্য কিছু। এর মধ্যে সাবিহা উঠে গেল। প্রভাকে টানলেও ও উঠল না। ঠাই বসে থেকে থুতনিতে হাত রেখে চিন্তা করছে। এমনই সময় কলিং বেল বেজে উঠল। সকলে তখন ব্যস্ত, কেবল প্রভা বসে আছে। বিনিতা বেগম ডাইনিং টেবিলের ওখান থেকে আসতে চাইল, পরে প্রভাকে নজরে আসলে বলল, প্রভা মা, দেখো তো কে এসেছে। জি আন্টি। প্রভা উঠে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই নজর পড়ল সামনের মানুষটির দিকে। সেও তাকিয়ে আছে এদিকেই। প্রভা চোখ নামিয়ে সাইডে সরে গেল। বিভোর নজর নিচু করে জুতা খুলে প্রবেশ করল। আপনার কাণ্ড জ্ঞান নেই? না। বিভোরের সহজ স্বীকারোক্তিতে প্রভার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। আপনার বোনের বিয়ের দিন ঠিক হলো আর আপনি নেই, কেমন ভাই আপনি? বিয়ের দিনও বাড়ি থাকবেন তো? না থাকতে পারলেই বোধ হয় ভালো হবে। বিভোরের এমন বাঁকা উত্তরে প্রভার বিরক্ত লাগল। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল। বিভোর দরজার সাইডে দাঁড়িয়ে তার ভাবমূর্তি দেখতে লাগল। প্রভা দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে আসলো। জীবনে আপনার মতো বোকা পুরুষ আর দুটো দেখিনি। একজনের জন্য সারা জীবন দেবদাস হয়ে ঘুরবেন? যে ভালোবাসা নয়, ঘৃণার যজ্ঞ। বিভোর মুচকি হাসল। সামান্য এগিয়ে এসে দাঁড়ালো তার পাশে। ঘাড় বাঁকিয়ে প্রভার দিকে চেয়ে প্রত্যুত্তরে বলল, সেই বোকা পুরুষের প্রেমে পড়েছ কেন? মনের অজান্তে পড়েছিলাম।
আবার মনের অজান্তেই ঝেড়ে ফেল। প্রভার মুখ চোখ রাগে গিজগিজ করতে লাগল। বিভোরের দিকে না তাকিয়ে হনহনিয়ে ছুটল। শেষে রেগেমেগে বলে আসল, আপনি আসলে তার মতো কারো যজ্ঞ। ভালোবাসা আপনার কপালে সইবে না। হ্যাঁ, সেটা তো আমিও বলি মেয়ে। প্রভা খানিক দূরে গিয়ে দাঁড়ালো। পিছনে ফিরে বলল, থাকতে মূল্য দিতে শিখুন, হারিয়ে গেলে পস্তাতে যেন না হয়। প্রভা চলে গেল। বিভোর ও পিছু নিল তার। প্রত্যুত্তরে মনে মনে আওড়ালো, থাকতে কদর দিতে কেউই জানে না, হারিয়ে গেলে সকলে আফসোস করে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আমির রহমান মাত্র অফিস থেকে ফিরেছেন। আসার সময় প্রভা আর প্রিমার জন্য ওদের পছন্দের বাখরখানি আর সন্দেশ নিয়ে এসেছে। প্রভার আগেই প্রিমা দৌড়ে এলো। আমির রহমানের হাত ধরে প্যাকেট টানিয়ে খুলে একটা সন্দেশ মুখে দিল। প্রভা ও তুলে নিল একটা বাখরখানি। কতদিন পর চেনা স্বাদের খাবার খাচ্ছি। চট্টগ্রামে মিস করেছিলাম। প্রভা মুখ ভর্তি সন্দেশ নিয়ে এলোমেলো ভাবে বলল, আপু আজ কাচ্চি খেতে যাব। কতদিন আমাদের পুরান ঢাকার ফেমাস কাচ্চি খাইনি। তুই চট্টগ্রামে মেজবান খেয়ে খেয়ে রুচির 12টা বাজিয়েছিলি, এখন কাচ্চির নেশায় ধরলে ভাত খেতে চাইবি না। প্রিমা ঠোঁট ফোলালো। আমির রহমানকে উদ্দেশ্য করে বলল, আব্বু নিয়ে যেতে বলো প্লিজ। দুই মেয়ের কাণ্ডে তিনি হাসলেন। প্রভাকে নর্মাল দেখে ভালো লাগছে। তিনি বললেন, ঠিক আছে প্রভা মা, তোমরা তাহলে রেডি হয়ে চলে যাও। এখন তো সবে 6টা বাজে। রাতের খাওয়া খেয়ে আসবে। প্রভা মাথা নাড়ালো। প্রিমা আনন্দে নেচে উঠেল। ছোট থেকে আদরে মানুষ হয়েছে দুজনে। তবে প্রিমা প্রভার ভালোবাসাও পেয়েছে অধিক। যেখানে যাবে কাছাকাছি, তাই একটু বাদে বেরোবে বলে ভাবল। তখনই ফোনে একটা মেসেজ আসলো। নাম্বারটা 2 দিন আগেও অপরিচিত হলেও এখন পরিচিত, তবে মানুষটা অপরিচিত। জানে না সে কে, কি তার পরিচয়, তবে প্রভার জন্য পথপ্রদর্শকের মতো। প্রভা মেসেজ চেক করতে ক্লিক করল। মিস প্রাণলতা, আপনি কি জীবনের অর্থ বুঝতে পেরেছেন? পৃথিবীটা ভীষণ সুন্দর। ঘুরেও দেখুন। জীবনে পাওয়া না পাওয়া থাকবেই, তাই বলে কি এগিয়ে যাব না জীবনে? মানুষ শুধু দুঃখ দিতে জানে, হাসতে তো নিজেকেই হবে। প্রভার দৃষ্টি জ্বলজ্বল করা ফোনের স্ক্রিনে। শেষের কথাটা তার ভীষণ ভালো লাগলো। আসলেই মানুষ শুধু দুঃখ দিতে জানে, হাসাতে জন পারে। প্রভা মনের অজান্তেই হেসে উঠল। দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে হাসিমাখা দেখে মুহূর্তেই হাসি বন্ধ করে অন্য পাশে দাঁড়ালো। ফোনটা এখনো চোখের সামনেই রেখেছে। তখনই প্রিমা ঘর থেকে দৌড়ে আসলো। কি দেখছো আপু? প্রভা ফোনটা নামিয়ে নিল। বলল, কিছু না। আচ্ছা আমি কোন ড্রেসটা পরবো বলো তো? সব সময় আমাকেই বলে দিতে হবে? কারণ আমি নিজে বুঝতে পারি না কি পরবো। তুমি ছাড়া আর কে আছে বলো, যে আমায় ড্রেস চুজ দিবে? বিয়ে দিয়ে দিব তখন জামাই পছন্দ করে দিবে। প্রভার কথায় প্রিমা হাসতে লাগলো। তুমি আগে করো তারপর আমি। বুঝেছ? প্রভার দৃষ্টি প্রিমার হাসিমাখা মুখের পানে। তার বলা শেষ কথাটা শুনে নিশ্চুপ হয়ে গেল সে। আবার মুহূর্তে খানিক আগে পাওয়া মেসেজের কথা মনে পড়তেই ঠোঁট প্রসারিত হল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, চল 8টা বাজতে চলেছে। তোর সব ড্রেস বের করে রাখিসনি তো আবার? একটার জন্য সবগুলো এলোমেলো করা আবার তোর অভ্যাস। হি হি, তুমি গিয়ে দেখো। দুজনে মিলে ড্রয়িং রুম থেকে নিজেদের ঘরের দিকে গেল। কোথাও গেলে ও কি পড়বে সবটা প্রভাকে বলে দিতে হয়, তাকে ছাড়া যাবেও না কোথাও, যা বলবে তাই শুনবে। প্রভা তাকে মায়ের মতন আগলে রাখে, ভালোবাসে। দুই বোনের এমন ভালোবাসা দেখে অনেকে মুগ্ধ হয়। এজন্য হয়তো অনেকেও বলে, বড় বোন হলো দ্বিতীয় মা, যে মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে। রাতের আধারে কেউ একজন পায়চারি করছে। ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। চোখে মুখে চিন্তার ঢেউ উপচে পড়ছে। এক সময় পায়চারি থামালো। পকেট থেকে ফোন বাহির করে তাকালো স্ক্রিনে। লক খুলতেই বাহির হয়ে আসলো একটা মিষ্টি মেয়ের মুখশ্রী। গালভরা হাসি, দুচোখে উপচে পড়ছে আনন্দের ঢেউ। ঠোঁটের ফাঁকে বেরিয়ে আছে ঝকঝকে মুক্তোর মতো দাঁত। সব মিলিয়ে তার কাছে মুগ্ধকর। সে ব্যক্তি চাঁদের দিকে তাকালো আরেকবার ফোনের স্ক্রিনে দিকে। অতঃপর ধীর কণ্ঠে আওড়ালো, চাঁদের সঙ্গে তোমার সৌন্দর্যের তুলনা করব না। তুমি আমার মন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যে কেবল আমার আকাশে রয়, রাত্রি নামলে আমার বুকেই জ্বলজ্বল করবে। বাবুন আজান দিয়েছে, নামাজ কখন পড়বি? নিচ থেকে ডাক শুনে লোকটি ঘাড় ঘুরে পিছনে তাকালো। দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল। যাওয়ার আগে একটা টেক্সটও পাঠালো কারো নাম্বারে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। প্রভা আর প্রিমা কাচ্চি হাউজে এসেছে। সঙ্গে সাফিনকেও নিয়ে এসেছে।
সাফিন তাদের দেখে আসবে বলে বায়না ধরেছিল। সে হলো ওদের ছোট চাচাতো ভাই। সবে ক্লাস 2-তে পড়ে। প্রভা খাচ্ছে তবে মাথায় একটা মুহূর্তই ঘুরঘুর করছে। প্রিমা তা লক্ষ্য করল। আপু কি ভাবছ? না কিছু না। প্রভার এমন কথায় প্রিমা ভ্রু কুঁচকাল। বলল, তাড়াতাড়ি খাও। এমন চুপ হয়ে থমকে আছো যেন জীবনে দুঃখের স্রোত বয়ে গেছে। প্রভা মুচকি হাসল। এক লোকমা মুখে তুলতে তুলতে প্রত্যুত্তর করল, জীবনে দুঃখ ছাড়া আছে কি? সুখ দুঃখ মিলিয়ে জীবন, তবে মানুষ সুখের চেয়ে দুঃখকে উপলব্ধি করে বেশি। তুমি বিভোর ভাইকে নিয়ে ভাবলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমিও খাচ্ছি, তুইও খেয়ে নে। প্রভার সঙ্গে সাফিনও বলল, আমি তো খাচ্ছি, তোমরাই খাচ্ছ না। পরে ফুরিয়ে গেলে তখন আর পাবো না কিছু। সাফিনের কথা ওরা দুজনে হেসে উঠল। আশেপাশের টেবিলে থাকা কিছুজন তাকালো তাদের দিকে। প্রভা প্রিমাকে থামতে বলল, এত জোরে হাসিস না, সকলে দেখছে গাধা। সে পিছনে সকলের দিকে তাকালো। ততক্ষণে সকলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। হাসলে হার্ট ভালো থাকে, না হেসে হার্ট কেন খারাপ করব? সেখানে আমার ভবিষ্যৎ জামাইয়ের জন্য ভালোবাসা থাকবে, যদি নষ্ট হয়ে যায় তখন ভালোবাসা কোথায় রবে? আরেক দফায় হাসতে শুরু করল প্রভা। তবে এবার হাসির শব্দ ধীরে। সে মুখ চেপে হাসছে। সাফিন কেবল তাদের কাণ্ডকারখানা দেখছে। প্রিমা মুখ ফোলালো, শুধালো, হাসছ কেন? সে হাসি থামালো। খাবারের শেষ লোকমা মুখে নিল। চিবিয়ে শেষ করে বলল, তোর বোকা উত্তরে গাধাও হাসবে, আর আমি তো বুঝদার মানুষ। তাহলে এটাও তো বুঝো, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। যেখানে অবহেলা ছাড়া কিছু নেই তবুও সেখানে গিয়ে আত্মসম্মান কেন খোয়াচ্ছ? লোকে শুনলে কি বলবে? মুহূর্তেই প্রভার হাসি মিলিয়ে গেল। মুখে আধার নেমে এলো। প্রিমার বোকা প্রশ্ন থেকে এমন সিরিয়াস প্রশ্নে বেশ অবাক হলো। আবার পরক্ষণেই মনে পড়ল প্রিমা ছোট হলেও কঠিন সময়ে সে পাশে ছিল, আগলে ধরত দুহাতে। মন বড় বেহা বুঝলি প্রিমা? যাকে সে চায় তার কাছে মাথা নুইয়ে আত্মসম্মান ও ভুল যায়। একটু থেমে আবারও বলল, আমি শুধু ভালোবাসা পাওয়ার লোভে তাকে চেয়েছি, তার এমন অধঃপতন সইতে পারছি না যে। ভালোবাসা ভিক্ষা করে পাওয়ার জিনিস নয় আপু। তোমার জন্য অন্য কেউ আছে যে হয়তো তোমার চেয়ে দ্বিগুণ ভালোবাসবে। সে ভালোবাসায় কি আমি নিজেকে খুঁজে পাবো? এই উত্তরটা মনেই রয়ে গেল। প্রিমা আকাঙ্ক্ষা নিয়ে বোনের দিকে তাকিয়ে আছে। প্রভা আর প্রত্যুত্তর করল না, কেবল বলল, চলো বিল পে করে বাসায় যাই। সাফিন খাওয়া হয়নি? হয়েছে। প্রভা সাফিনকে নিয়ে উঠে গেল। প্রিমা ঠাই বসে রইল। যা করার তাকেই করতে হবে। অবশ্য ভালোবাসা মানুষকে বেহা বানায়, এ কথা শুনেছিল, কিন্তু তার বোনকে এমন হতে দিবে না। বিভোর ভাই আপুর অযোগ্য, তাই যোগ্য কাউকে তার পাশে দেখতে চায় সে। একটু বাদে প্রিমাও উঠে গেল। হাত ধুয়ে এসে প্রভা বিল দিয়ে দিল। আসতে নিয়ে প্রভা থেমে গেল। আমার ফোন টেবিলে রেখে এসেছ নিশ্চয়ই, আমি নিয়ে আসি? প্রভা তাকে থামিয়ে দিল। বলল, তুই সাফিনকে নিয়ে নিচে দাঁড়া, আমও নিয়ে আসছি। প্রিমা বোনের কথা মতো চলে গেল। প্রভা এগিয়ে গেল নিজেদের টেবিলে। গিয়ে স্বস্তি পেল। ফোনটা ওখানেই আছে। হাতে তুলে নিতে গিয়ে খেয়াল হলো টেবিলের পাশে একটা ফুলের বুকে রাখা আছে। গোলাপ আর রজনীগন্ধার মিশেলে সুবাস ছড়িয়ে আছে। প্রভা আশেপাশে তাকালো, এটা কে রাখলো? কেউ হয়তো টেবিলে বসবে এজন্য রেখেছে। এই ভেবে প্রভা আসতে নিল। তখনই এক ওয়েটার এগিয়ে আসলো। প্রভাকে থামিলে বলল, ম্যাম এটা আপনার জন্য। প্রভার অবাক হলো, আমার জন্য মানে? কে এনেছে? আমি তো নিয়ে আসিনি সঙ্গে। ম্যাম একজন স্যার আপনার জন্য এনেছে। একটু আগে এসে বলল আপনাকে যেন দিই। আপনি চিনেন তাকে? ওয়েটার মাথা নাড়ালো, যার অর্থ সে চিনে না। ম্যাম আমার কাজ আছে, আমি চলি। আপনার জন্য ছিল, আপনি নিয়ে যাবেন প্লিজ। প্রভা এক পলক বুকের দিকে তাকালো। ওয়েটার চলে যেতেই সে বুকেটা দুহাতে তুলে নিল। ফুল সকলেরই পছন্দ, প্রভাও তার ব্যতিক্রম নয়। টাটকা সতেজ গোলাপ আর রজনীগন্ধার সুবাসে প্রভার মন ফুরফুরে হলো। নাকের কাছে এনে সুবার নিল। চোখ বন্ধ করে খানিক রইল। চোখ খুলে ভালোভাবে তাকালো। বুকের পাশে একটা চিঠি ওপরে আছে। প্রভা বাম হাতে তুলে নিল চিঠিটা। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। প্রভা, প্রিমা আর সাফিন রিকশার উঠে আসছে। প্রভার কোলে সাফিন বসেছে। প্রিমা ফোনে ছবি তুলে ব্যস্ত তখন। প্রভার মতিষ্কে তখন কিছু একটা চলছে। পুরান ঢাকার গলির পথ তার ভীষণ পছন্দের। হেঁটে গেলে বেশি মজা, কিন্তু রাত হওয়াতে রিকশায় যাচ্ছে। মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে পরিচিত বিল্ডিংগুলো। একসময় কত ঘুরেছে বন্ধুদের সঙ্গে। এখন আর বন্ধু বান্ধবী কেউই নেই।
সকলে নিজ কর্ম, সংসার, পড়াশোনায় ব্যস্ত। যে একজনের সঙ্গে খুব মিল ছিল সে এখন বিদেশে থাকে। পড়াশোনা, সংসার ওখানেই পেতেছে। প্রভার ভাবনার সুতো ছিঁড়ল। সামান্য এগিয়ে যেতেই হঠাৎ তার চিন্তিত মন নড়ে উঠল। স্থির দৃষ্টি পড়ল রাস্তার অন্য পাশে। ভ্রু কুঁচকে আসল। পলক ফেলে তাকালো আবারও। মিথ্যা কিনা যাচাই করতে। না, সত্যি দেখছে সে। অবিশ্বাস্য দৃষ্টি এখনো সেদিকেই চেয়ে আছে। রাস্তার পাশে এমন জায়গায় আশা করেনি পরিচিত মানুষটাকে। বার কয়েক উপরে লেখাটার দিকে তাকালো। অবিশ্বাস্য চাহনি পলক ফেলছে না যেন। রিকশা অনেকটা এগিয়ে যাওয়ায় পিছনে ফিরেই তাকিয়ে রইল। এক সময় ধীরে ধীরে মানুষটা মিলিয়ে গেল। রিকশা ছুটে চলল গন্তব্যে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাড়ির ঠিক 2 মিনিটের পথ আগে তারা নেমে পড়ল। রাস্তার পাশে দোকান থেকে সাফিনকে আইসক্রিম কিনে দিতে হবে বলে তার বায়না রিকশায় উঠার পরই ছিল। ওরা তিনজনে নেমে পড়ল। রিকশা ভাড়া মিটিয়ে দিল। প্রিমা গেল আইসক্রিম নিতে। প্রভা দাঁড়ালো একপাশে। হাত ব্যাগ হতে ফোনটা বাহির করতে যাবে তখনই কেউ একজন বলে উঠল, কেমন আছো প্রভা? প্রভা তাকালো সামনে। নিচু দৃষ্টি উঁচু হলো। পরিচিত মানুষকে দেখে হেসে উত্তর দিল, জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আছি ভালো। তুমি এত বছর ঢাকায় আসনি কেন? বাবা মায়ের সঙ্গে ঝামেলা হয়েছিল নাকি? প্রভার হাসি মিলিয়ে গেল। সে উত্তর দেওয়ার জন্য ঠোঁট নড়াবে তার আগেই পাশ থেকে আরেকজন মহিলা বলে উঠল, আপা শোনোনি, ও তো বিভোরকে পছন্দ করে কিন্তু সে তাকে বিয়ে করতে রাজি নয়। বেচারি, কত সুন্দর মেয়ে, তোমাকে কি করে রিজেক্ট করতে পারে? প্রভার মুখশ্রী আরও আধার নেমে এলো। দাঁড়িয়ে থাকা দুটি পা সামান্য নড়ে উঠল। দুই মহিলাই তাদের প্রতিবেশী। তাদের বিল্ডিং থেকে একটু দূরেই তাদের বাড়ি। প্রভা উত্তর খুঁজে পেল না। অন্য মহিলা প্রত্যুত্তরে আফসোসের সুরে বলল, তাহলে কি বিভোরের জন্য অপেক্ষা করছো? মেয়ে মানুষের রূপে অনেক ছেলেরা পাগল হয়, চাইলে তেমন কিছু করতে পারো। এমনিতে বউ চলে গেছে তারপর রিজেক্ট করছে, তুমি তবুও তার জন্য পিছনে পড়ে আছো? প্রভার গা গুলিয়ে এলো কিছু কথায়। এমন নিচু মানসিকতার কথা কখনো মাথাতেও আনে না সে। চোখে জল টলমল করছে। কোনো কথাই বলতে পারছে না সে। কি উত্তর দিবে? সবটা তো আবার মিথ্যেও নয়। প্রতিবেশীদের কাজই হলো একটা হলে 10টা বলা। তবে তারা জানল কি করে? বাতাসেও কথা ভাসে সেখানে, এটা অবশ্য বড় কোনো বিষয় নয়। হ্যাঁ আন্টি, আপনার মতো রূপ নেই এজন্য আঙ্কেলের মতো পাগল করে বউ হতে পারেনি। আর কি বললেন? রিজেক্ট? সকলের নিজস্ব মতামত আছে। আপু কারো জন্য অপেক্ষা করে নেই। সময় হলে তা দেখতে পাবেন। নেক্সট টাইম এমন নোংরা কথা ইঙ্গিত দিয়েও বলবেন না। প্রভা সহ মহিলা দুটোও তাকালো সেদিকে। প্রিমা রাগী চোখে তাকিয়ে আছে। সাফিন মজা করে আইসক্রিম খাচ্ছে। প্রিমার এমন জবাবে মহিলা দুটো চুপ হয়ে গেল। চোখে মুখে অসন্তোষ দেখা দিল। প্রিমা প্রভার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। হাত ধরে বলল, চুপ থাকো কেন? সম্মান সবাই ডিজার্ভ করে না। মানুষ বুঝে সম্মান দিবে, হোক সে যতই গুরুজন। প্রিমার কথার বিপরীতে মহিলা মুখ বাঁকালো। সামনে যেতে যেতে বলল, বিবাহিত পুরুষের জন্য আজকালের মেয়েরা এত পাগল। এজন্য আজকাল এত পরকীয়া হচ্ছে। এসবের জন্য পুরুষের সাথে মেয়েরাও দায়ী, বুঝছো তো? প্রভার পা থেমে গেল। প্রিমার রাগ তরতর করে বাড়ল। পিছনে ফিরে দেখল মহিলা দুটো অনেকটা এগিয়ে গেছে। তবুও সে জোরে বলল, পরকীয়ার জন্য আপনাদের মতো রূপের দেমাক দেখানো কিছু মহিলা দায়ী। ডিভোর্স হলে সে পুরুষকে বিয়ে করতে চাওয়া কোনো পাপ নয়, বুঝেছেন? মহিলা দুটো শুনল ঠিকই কিন্তু পাত্তা দিল না। বরং আরও কিছু কথা বলতে বলতে এগিয়ে গেল। যা তাদের কানে আসলো না। হয়তো এখন আরও অনেককে এই কথা বলে বেড়াবে। প্রিমা প্রভাকে নিয়ে বাড়ির গেইটের সামনে দাঁড়ালো। চোখাচোখি হয়ে শুধালো, যজ্ঞ জবাব কেন দাও না? কেন চুপ থাকো? এত নিচু কথা শোনার মতো কিছু করেছ? প্রভার চোখের জল গড়িয়ে পড়েছে। বাম হাতে মুছে নিল। প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, সবটা তো ভুল বলেনি। আমিই নির্লজ্জ, যার কারণে 3 বছর পরে এসেও পিছু ঘুরছি। লোকে তো বলবেই। উত্তরে কি বলবো? সবটা মিথ্যে। অবশ্যই মিথ্যে। তাদের পরিবার চেয়ে তুমি রাজি হয়েছ, এতে ভুল করি? তাদের সারাদিন বুঝালেও বুঝবে না, তাহলে দরকার কি? রাগে প্রিমার শরীর এখনো কাঁপছে। বোনের উত্তরে আরেকটু রাগ বাড়ল। তুমি আর কখনো বিভোর ভাইয়ের নামও নিবে না। তার জন্য এসব কথা শুনতে হচ্ছে। সে থাকুক তার বিরহ নিয়ে। আজ বলছে কাল ওরা বলবে। আব্বু শুনলে কষ্ট পাবে। প্রভার মতিষ্কে শেষ কথাটা গেঁথে গেল। সাফিন বাড়ির ভেতরে যাওয়ার জন্য হাত টানতে লাগল। প্রভা তার দিকে তাকালো। গেইটে প্রবেশ করার জন্য পা বাড়ানোর আগেই শুনতে পেল,
আমার জন্য অপেক্ষা করো না। তোমায় কেউ খারাপ বলুক আমি তা চাই না। মনের সম্পর্ক ছাড়াও কিছু একটা তো আছে আমাদের মধ্যে। সেই হিসাবে হলেও আমি তোমার অপমান সইতে পারি না। আজ যা শুনছো তোমাকে আমি বিয়ে করলেও পরেও অনেকে এমনই বলবে। আমি বিবাহিত পুরুষ হয়েও তোমার মতো সুন্দর নারী বিয়ে করেছি রূপের মোহে পড়ে। তাছাড়া তুমি যতটা আমায় ভালোবাসো আমি ততটা বাসতে পারবো না। তাই তুমি ভালো থাকো অন্য কারো ভালোবাসায়। প্রভা বিভোর কথাটুকু শেষ করে চলে গেল। প্রভা সাফিনের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। প্রিমাও চলল তার পিছু। দরজা মারিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই অপরিচিত মানুষ এবং উচ্ছ্বসিত হাসির শব্দ শুনতে পেল তারা। ধীর পায়ে এগিয়ে গেল সকলে। সাফিন আগেই দৌড়ে গেল। তার পায়ের আওয়াজে অপরিচিত ও পরিচিত মানুষগুলো তাদের দিকে তাকালো। প্রভা মুখের ভঙ্গি ঠিক করল। আমিন রহমান প্রভা আর প্রিমাকে দেখে হেসে বলে উঠল, সাজ্জাতে হলো আমার দুই মেয়ে প্রভা আর প্রিমা। প্রভা সালাম জানালো। লোকটি হাসিমুখে জবাব দিয়ে বলল, মাশাল্লাহ দুই মেয়ে কত বড় হয়ে গেছে। আমার মেয়েও বড় হয়েছে। তুমি কিসে পড়ো মা? প্রভা জবাবে বলল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। তৃতীয় বর্ষে উঠব এবারে। বাহ, তাহলে আমার মেয়ে লামিয়ার সঙ্গেই তুমি। সে অবশ্য ঢাকা ভার্সিটিতে পড়ে। নারায়ণগঞ্জ থেকে রোজ আসে। এক সময় আমরাও এখানে থাকতাম। কাজের জন্য ঢাকা ছেড়ে নারায়ণগঞ্জ যেতে হয়েছিল। এখন থেকে তোমার দক্ষিণ গলির মোড়ে 5তলা বিল্ডিং ওখানে থাকছি। আমির রহমান মেয়েকে ডাকলেন। তখনই অপরিচিত ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রভার আর প্রিমার কাছে এসে দাঁড়ালো। হেসে শুধালো, চিনছ না? এক সময় আমার কোলে কত থেকেছ লামিয়ার সঙ্গে খেলতে। অবশ্য তখন 5-6 বছর না চেনারও কথা। প্রিমা আগেই উত্তর দিল, তাহলে তখন আমি নিশ্চিত আম্মুর কোলে থাকতাম। তাহলে চিনতে পারবো কিভাবে? আপু তখন তুমি হাগু করে দিতে। সাফিনের কথায় উপস্থিত সকলে হেসে উঠল। প্রিমা চোখ পাকিয়ে তাকাতেই সে দৌড়ে পালালো। লুকালো গিয়ে আসাদ রহমানের পিছনে। চাচ্চু ওকে এদিকে দাও, ওর খবর আছে। সাফিন খিলখিলিয়ে হেসে উঠে দৌড়ে লুকালো রান্নাঘরে সানজি বেগমের পিছনে। প্রিমা এবার ঘরের দিকে ছুটল। কেবল প্রভা ভদ্রতা দেখিয়ে দাঁড়িয়ে রইল। লামিয়ার সঙ্গে একদিন দেখা করতে যেও। তোমাদের চেনাজানা নেই অথচ ছোটবেলায় একসাথে থাকতে, খেলতে। জি আন্টি অবশ্যই যাব। প্রভা মা অবশ্যই যাবে। জিনিয়া কিন্তু হেব্বি সুন্দর পায়েস রাধে। প্রভা অবাক হলো, আমার পায়েস পছন্দ আপনি জানেন? উনার আগেই আমির রহমান উত্তর দিল, সাজ্জাতের বাসায় গিয়ে আগে থাকতি যে। হ্যাঁ এখন তো ভুলে গেছে সব। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়। দূরে গেলে সম্পর্কের বাঁধন ঢিলে হয়। কতদিন পর সকলের সঙ্গে দেখা। যোগাযোগ হয়নি কতদিন। উত্তরে প্রভা কেবলই ঠোঁটে হাসি রাখার অভিনয় করল। হাতের ফুলের বুকে টানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রিমা তার আগেই চলে গেছে। ঘরে যেতেই হাঁফ ছাড়ল। বড় নিঃশ্বাস ফেলে বসে পড়ল বিছানায়। প্রিমা ওয়াশরুমে গেছে, পানির শব্দ আসছে। ফুলগুলো বিছানার একপাশে রেখে দিল। আবারও চিঠিটা হাতে নিল। ভাঁজ খুলে নজর বুলালো শব্দগুলোতে। আজকে গত কয়েক ঘন্টার মধ্যে ঘটে যাওয়া সকল ঘটনা নিয়ে ভাবতে লাগল। এক সময় বিতৃষ্ণায় চোখ বন্ধ করল। জোরে জোরে শ্বাস নিয়ে চোখ খুলল। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চিঠির উপর থেকে নজর সরিয়ে কাউকে কল দিল। কয়েক সেকেন্ড পেরোতেই রিসিভ হলো। প্রভা তড়িৎ কণ্ঠে বলল, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কিছু বলুন। অপর প্রান্তের মানুষের কথা শোনা গেল না। প্রভা আবারও বলল, আপনি কে তা জানতে চাই। আপনার থেকে কিছু জানার আছে। সামনে না আসলে আর কখনো চিঠি পাঠাবেন না, টেক্সট করবেন না। আমার প্রয়োজন নেই শুভাকাঙ্ক্ষীর। আমি নিজেকে মানিয়ে নিতে জানি। আমার কথায় রাজি হলে টেক্সটে ঠিকানা চাইবেন, নয়তো না বলে দিবেন। প্রভা অপর প্রান্তের লোকটিকে কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। ঠাই বসে রইল ঘূর্ণায়মান ফ্যানের দিকে। ভাবতে লাগলো নানান কথা। এর মধ্যে ফোনে নোটিফিকেশন আসলো। সেদিকে তাকিয়ে ফোন হাতে নিল। চেক করল টেক্সট বক্স। মুখের ভঙ্গি দেখে বোঝা মুশকিল কি এসেছে উত্তরে।